কোনো বন্দুক নেই, গোলাগুলি নেই, কোনো দরজা জানালা ভাঙার শব্দ নেই, অথচ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গায়েব হতে বসেছিল প্রায় $1 বিলিয়ন। এই বিশ্লেষণে উন্মোচিত হবে কিভাবে একটি হাই সিকিউরিটি সেন্ট্রাল ব্যাংকের আপাতদৃষ্টিতে সামান্য একটি যান্ত্রিক ত্রুটি মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে রুদ্ধশ্বাস এক সাইবার ডাকাতির পথ তৈরি করে দিয়েছিল। চলুন এই চাঞ্চল্যকর ঘটনাটির গভীরে ঢোকা যাক। এই রোমাঞ্চকর গল্পের শুরুটা হয় একটা নষ্ট প্রিন্টার দিয়ে। 2016 সালের 4 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল 3:30টার দিক বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের 10 তলার অত্যন্ত সুরক্ষিত একটি ঘরে রাখা ট্রানজ্যাকশন প্রিন্টারটি হঠাৎ কিছু এরর বা ত্রুটি দেখাতে শুরু করে। এই অস্বাভাবিক ব্যাপারটাকে ব্যাংক কর্মীরা একেবারেই পাত্তা দেননি, কারণ গত 1 মাস ধরেই প্রিন্টারটি মাঝে মাঝে এমন ঝামেলা করছিল। কিন্তু কে জানত তাদের এই ছোট্ট অবহেলায় একটি বিশাল সাইবার হামলার মঞ্চ তৈরি করে দিয়েছে। একটি টিকিং টাইম বোম যেন সবেমাত্র চালু হয়ে গেছে। অবহেলিত ওই একটিমাত্র প্রিন্টার এরার আসলে এক নীরব অনুপ্রবেশকে আড়াল করে রেখেছিল। $951 মিলিয়ন, মানে প্রায় 1 বিলিয়ন। হ্যাকাররা মাউসের মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই ঠিক এই পরিমাণ অর্থ চুরি করার চেষ্টা করেছিল। এই বিশাল সংখ্যাটি প্রমাণ করে যে আধুনিক যুগে ব্যাংক ডাকাতির জন্য কোনো ভারী অস্ত্রের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু নিখুঁত কোড আর সঠিক সময়ের। পর্ব 1, সেন্ট্রাল ব্যাংকে অনুপ্রবেশ। এই বিশাল ডাকাতির গল্পটি কিন্তু হঠাৎ ওই বৃহস্পতিবার বিকেলে শুরু হয়নি। এর আসল শুরুটা হয়েছিল আরও কয়েক মাস আগে, অত্যন্ত সতর্কতার সাথে সাজানো একটি ডিজিটাল ফাঁদের মাধ্যমে। ডাকাতির ঠিক 9 মাস আগে 2015 সালের মে মাসে ফিলিপাইনের ম্যানিলায় আরসিবিসি ব্যাংকে মাত্র $500 দিয়ে 4টি নিষ্ক্রিয় বা ডরমেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। এরপর 2016 সালের জানুয়ারিতে রাসেল আলম নামের একটি অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকে একটি সাধারণ চাকরির আবেদনের ইমেল আসে, যার সাথে একটি সিভি যুক্ত করা ছিল। দুর্ভাগ্যবশত ব্যাংকের 3 জন কর্মী যখন সেই সিভিটি ডাউনলোড করেন, ঠিক তখনই তার ভেতরে লুকিয়ে থাকা এক মারাত্মক ম্যালওয়্যার পুরো ব্যাংকিং সিস্টেমে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে। সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার সাথে সাথেই কিন্তু হ্যাকাররা টাকা সরায়নি, বরং পুরো 1 মাস তারা শিকারীর মতো নীরবে ব্যাংকের সমস্ত কার্যক্রমের ওপর নজর রাখছিল। কিভাবে ট্রানজ্যাকশন হয়, কখন কোন কর্মী লগ ইন করেন, এমনকি আন্তর্জাতিক ছুটির তালিকা কি, সবকিছু তারা নিখুঁতভাবে স্টাডি করে। ঠিক জায়গামতো আঘাত হানার জন্য যে তথ্যগুলো তাদের দরকার ছিল, সেগুলোই তারা অত্যন্ত সন্তর্পণে সংগ্রহ করছিল। এতগুলো টাকা সরাতে হলে হ্যাকারদের এমন একটা সিস্টেম ব্যবহার করতে হতো যা পুরো বিশ্ব অর্থনীতির ডিজিটাল ভল্টের দরজা, মানে সুইফট বা SWIFT সিস্টেম। এটি একটি অতি সুরক্ষিত আন্তর্জাতিক মেসেজিং নেটওয়ার্ক, যার মাধ্যমে বিশ্বের ব্যাংকগুলো নিজেদের মধ্যে বড় অঙ্কের লেনদেন করে থাকে। আন্তর্জাতিকভাবে বলা হতো এই সিস্টেমটি ব্রেক করা প্রায় অসম্ভব, কিন্তু হ্যাকারদের লক্ষ্য সিস্টেম ব্রেক করা ছিলই না, তাদের প্ল্যান ছিল অন্যরকম। হ্যাকাররা কিন্তু সিস্টেম হ্যাক করার চেষ্টাই করেনি, বরং ম্যালওয়্যারের মাধ্যমে তারা খোদ বাংলাদেশ ব্যাংকেরই সুইফট টার্মিনালের আসল আইডি আর পাসওয়ার্ড চুরি করে নেয়। এরপর তারা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টকে টার্গেট করে সরাসরি 35টি বিশাল পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। সোজা কথায়, চোরেরা কষ্ট করে বাড়ির তালা না ভেঙে একেবারে মালিকের আসল চাবি দিয়ে বুক ফুলিয়ে ভেতরে ঢুকেছে। পর্ব 2, নিখুঁত উইকেন্ড ট্র্যাপ। এই ডাকাতির সবচেয়ে মাস্টারমাইন্ড লেভেলের কাজ ছিল এর টাইমিং বা সময় জ্ঞান। হ্যাকাররা আন্তর্জাতিক সময় আর বিভিন্ন দেশের ব্যাংকিং ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে একটি অপ্রতিরোধ্য টাইম ট্র্যাপ তৈরি করেছিল। বৃহস্পতিবার বিকেলে যখন হ্যাকাররা হামলা চালায়, তখন বাংলাদেশে সপ্তাহের শেষ হচ্ছে। শুক্র ও শনিবারে ব্যাংক বন্ধ, কিন্তু ঠিক ওই একই সময়ে যুক্তরাষ্ট্রের শুক্রবার ব্যাংক খোলা, ফলে তারা স্বাভাবিকভাবেই পেমেন্ট প্রসেস করতে শুরু করে। আবার যখন সোমবার আসে, তখন ফিলিপাইনে চীনা নববর্ষের কারণে ব্যাংক বন্ধ থাকে। সময়ের এই খেলাটা একটু গভীরভাবে ভাবলে অবাক হতে হয়। যখন যুক্তরাষ্ট্রের ব্যাংক ট্রানজ্যাকশনগুলো প্রসেস করছিল, তখন বাংলাদেশ ব্যাংক পুরোপুরি অফলাইনে। আবার রবিবার যখন বাংলাদেশ চুরির বিষয়টি ধরতে পারে, তখন যুক্তরাষ্ট্রে উইকেন্ডের কারণে ব্যাংক বন্ধ। আর এর পরের দিন সোমবার যখন ফিলিপাইনের ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তখন সেখানে চীনা নববর্ষের ছুটি।
এক কথায় এই আন্তর্জাতিক টাইম জোনগুলো হ্যাকারদের জন্য একটি পারফেক্ট শিল্ড হিসেবে কাজ করেছিল। ঘড়ির কাঁটা যেন হ্যাকারদের হয়েই কথা বলছিল। পর্ব ৩, একটি ভুলের কারণে রক্ষা। এত নিখুঁত সময় জ্ঞান আর দুর্দান্ত পরিকল্পনার পরেও এই $1 বিলিয়ন পুরো ডাকাতিটি ব্যর্থ হয়েছিল স্রেফ ভাগ্য আর মানুষের একটি সাধারণ ভুলের কারণে। উইকেন্ডের ছুটি কাটিয়ে রবিবার সকালে ব্যাংক কর্মীরা যখন অবশেষে সেই নষ্ট প্রিন্টারটি ঠিক করেন, তখন মেশিনটি হঠাৎ করে চলতে শুরু করে, আর সাথে সাথেই ব্যাকলগে আটকে থাকা সেই ৩৫টি ভুয়া ট্রানজ্যাকশনের রসিদ একের পর এক প্রিন্ট হতে থাকে। চোখের সামনে এই দৃশ্য দেখে পুরো সেন্ট্রাল ব্যাংকের কর্মীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চারদিকে এক চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা। কিন্তু তারা কিছু করার আগেই আমেরিকার সিস্টেমে একটি অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল। জুপিটার হ্যাকারদের পাঠানোর রিকোয়েস্টগুলোতে ফিলিপাইনের একটি রাস্তার নাম হিসেবে এই জুপিটার শব্দটি উল্লেখ করা হয়েছিল, কিন্তু কাকতালীয়ভাবে এটি ইরানের একটি শিপিং কোম্পানির নামের সাথে হুবহু মিলে যায়, যার ওপর আমেরিকার স্যাংশন বা নিষেধাজ্ঞা ছিল। এই একটা মাত্র শব্দের কারণে আমেরিকার ব্যাংকিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে প্রায় $870 মিলিয়ন ট্রান্সফার আটকে দেয়। শুধু তাই নয়, আরও $20 মিলিয়ন বেঁচে গিয়েছিল স্রেফ একটা সাধারণ বানান ভুলের কারণে। ভাবা যায়, বিশ্বের সবচেয়ে সুচতুর হ্যাকাররা শ্রীলঙ্কার একটি অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় ফাউন্ডেশন বানানটি ভুল করে ফাউন্ডেশন লিখেছিল। এই সামান্য বানান ভুল দেখে জার্মানির ডয়েচ ব্যাংকের সন্দেহ হয়। ম্যানুয়াল রিভিউ করার পর তারা বুঝতে পারে যে শালিকা ফাউন্ডেশন নামের ওই এনজিওটি আসলে সম্পূর্ণ ভুয়া একটি প্রতিষ্ঠান। পুরো হিসাবটা দেখলে শিউরে উঠতে হয়। $870 মিলিয়ন আটকে গেল জুপিটার স্যাংশনের কারণে, আর $20 মিলিয়ন স্রেফ একটা বানান ভুলের কারণে। হ্যাকাররা তাদের লক্ষ্যের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল তা ভাবলেই গা ছমছম করে ওঠে। তবে সবকিছু আটকে গেলেও হ্যাকাররা কিন্তু একেবারে খালি হাতে ফেরেনি। পর্ব ৪, হারিয়ে যাওয়া $1 মিলিয়ন। ভাগ্যক্রমে একটা বিশাল বিপর্যয় এড়ানো গেলেও আন্তর্জাতিক সিস্টেমের ফাঁক গলে প্রায় $81 মিলিয়ন ঠিকই সফলভাবে চুরি হয়ে যায়। চুরি করা এই $81 মিলিয়ন সরাসরি চলে যায় ফিলিপাইনের সেই আগে থেকে খুলে রাখা ডরমেন্ট অ্যাকাউন্টগুলোতে। টাকা পৌঁছানোর সাথে সাথেই অ্যাকাউন্টের মালিকরা চীনের মেকাওতে পালিয়ে যায়। এরপর অত্যন্ত দ্রুত গতিতে সেই টাকাগুলো একটি রেমিটেন্স কোম্পানির মাধ্যমে ক্যাসিনোতে পাঠানো হয়। ক্যাসিনো হলো এমন এক ব্ল্যাক হোল বা অন্ধকার গহ্বর, যেখানে একবার টাকা প্রবেশ করলে তার গতিপথ চিরতরে হারিয়ে যায়। জুয়ার চিপসে রূপান্তরিত হওয়ার পর সেই টাকার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পর্ব ৫, তদন্ত এবং তথ্য গোপন। এই বিশাল ডাকাতির পরের ঘটনাগুলো কিন্তু আরও বেশি রহস্যময়। তদন্ত শুরু হলে স্টেট স্পন্সর্ড হ্যাকিং এবং চরম অভ্যন্তরীণ অবহেলার এক অন্ধকার জগৎ উন্মোচিত হয়, যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। এফবিআইয়ের তদন্তে বেশ কিছু স্পষ্ট ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যায়, যা এই হামলার সাথে দ্য ল্যাজারাস গ্রুপের সরাসরি সংযোগ প্রমাণ করে। এই কুখ্যাত হ্যাকিং গ্রুপটি উত্তর কোরিয়ার সাথে যুক্ত বলে ধারণা করা হয়। তদন্তে দেখা যায় বাংলাদেশ ব্যাংকে ব্যবহৃত কোড এবং আইপি অ্যাড্রেসগুলোর সাথে ২০১৪ সালের সোনি পিকচার্স হ্যাক এবং ভারতের কসমস ব্যাংক হ্যাকের গভীর মিল রয়েছে। যদিও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে এই হ্যাকিংয়ের সাথে তাদের সংশ্লিষ্টতা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তবে এই ঘটনার সবচেয়ে অভাবনীয় দিকটি ছিল সেন্ট্রাল ব্যাংকের নিজেদের প্রতিক্রিয়া। ডাকাতির পর অবিলম্বে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার বদলে ব্যাংক কর্তৃপক্ষ এই পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা খোদ দেশের অর্থমন্ত্রীকেও অন্ধকারে রাখে। এমনকি এফবিআই আসার আগেই একটি প্রাইভেট আইটি ফার্মকে নিয়োগ দিয়ে ফরেনসিক প্রমাণ মুছে ফেলার মতো মারাত্মক কাজ করে বসে। শেষ পর্যন্ত তীব্র চাপের মুখে ব্যাংকের তৎকালীন ডিরেক্টর পদত্যাগ করতে বাধ্য হন। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায়, যে পরিমাণ অভ্যন্তরীণ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তাতে কি মনে হয় না যে শুরু থেকেই ব্যাংকের ভেতরের কেউ হ্যাকারদের সাহায্য করছিল? আধুনিক সাইবার সিকিউরিটির এই যুগে গ্লোবাল ব্যাংকিংয়ের সবচেয়ে বড় দুর্বলতা কি আসলেই কোনো সফটওয়্যার, নাকি সেই সফটওয়্যারগুলো যে মানুষেরা চালাচ্ছে তারাই সবচেয়ে বড় ঝুঁকি? এই রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না।